বিচারটা বিচার তো পরের ব্যাপার, কোর্টে তো সঠিক। এক দুই হলো, আমি যে কথাটা বলছিলাম সেই কথাটা আজকে জাতিসংঘ সমর্থন করতেছে। আমি যে কথাটা কালকে বলছি সেই কথাটা আজকে সমস্ত মানবাধিকার সংস্থা সাপোর্ট করতেছে। আমি যে কথাটা বলছি সেই কথা অস্ট্রেলিয়া থেকে, জাপান থেকে ধরে, ইউরোপীয় ইউনিয়ন থেকে ধরে আমেরিকা সবাই সাপোর্ট করতেছে। তা আমাকে হাজার হাজার গালি কেন দেওয়া হইলো? আমি তো বলতেছি না বিচার করা যাবে না, বিচারের ব্যাপারে আমার কোনো কথাই নেই। আমি বলতেছি কোর্টটা ইলিগ্যাল না। ডিফেন্সে যিনি ছিলেন হাসিনার পক্ষে কি হাসা হাসা কইছে, আমি খুব কষ্ট পাইছি। হাসা হাসা কইতেছে যে তার ফাঁসি হওয়াতে আমি খুব কষ্ট। এগুলো মস্করা করা জাতির সাথে। 5ই আগস্টের গণ আন্দোলনের যারা বিরোধী শেখ হাসিনা সরকার, তাদের বিচার হচ্ছে। এটা তো হতে পারে না। এটা তো মুক্তিযুদ্ধের অপমান, মুক্তিযোদ্ধাদের অপমান। এটা তো হাজার বছরের যে মুক্তিযুদ্ধ আমার গৌরব, সেই গৌরবের অপমান। কিন্তু বিচার হতে হবে লিগেল বিচার, ইলিগেল বিচার না। আমি এই কথাটা বলার পরে কালকে লক্ষ লক্ষ কি বলছিলাম আমি, যে এই কোর্টটা সম্পর্কে যখন গণতন্ত্র আসবে দেশে, এখন তো গণতন্ত্র নাই, এখন কোর্ট কাছারিতে বিচার হয় না কেন? যখন গণতন্ত্র আসবে, রিট বেঞ্চ, রিয়েল রিট বেঞ্চ আসবে হাইকোর্টে, তখন গিয়ে একজন আইনজীবী দাঁড়ায় বলবে, মাই লর্ড, 24শে আগস্টের পরে যে কোর্টটা হয়েছিল ট্রাইব্যুনাল, এইটা সঠিক ছিল না, বেঠিক ছিল। আমি এই ব্যাপারে 102 ধারায় আমি আপনার কাছে কনস্টিটিউশন আমার অধিকারের দাবি করছি। সেই কোর্টটা শুনে অবশ্যই রায় দিবে যে এই কোর্টটা সঠিক ছিল না। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের রায় হয়েছে ট্রাইব্যুনালে সোমবার, এবং সেই বিষয়টি এখন শুধুমাত্র টক অফ দ্য কান্ট্রি নয়, বাংলাদেশের আলোচনার বিষয় নয়, মোটামুটি সারা বিশ্বের বিভিন্ন প্রান্তের আলোচনা এবং একই সঙ্গে সমালোচনার বিষয়। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো তারা এই বিচারের মানদণ্ড নিয়ে এরই মধ্যে প্রশ্ন তুলেছে। একজন সিনিয়র আইনজীবী হিসেবে এবং একজন অভিজ্ঞ রাজনীতিবিদ হিসেবে আপনার কাছে আমার প্রশ্ন, আপনি কিভাবে মূল্যায়ন করছেন শেখ হাসিনার যে বিচারের রায়টি হলো ট্রাইব্যুনালের মাধ্যমে? এই বিচারালয়ে একমাত্র 71-এর রাজাকার আল বদর আল শামস দালাল স্বাধীনতা বিরোধী ছাড়া আর কারো বিচার হওয়া উচিত নয়। এটা বন্ধ করে দেওয়া উচিত ছিল এবং এটাকে জাদুঘরে পরিণত করা উচিত ছিল। কারণ এই ট্রাইব্যুনালটা গঠন করা হয়েছিল প্রথমে 1973 সনে এবং পরবর্তী সময় শেখ হাসিনার 8 সনের পরে এই দেশে যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল এবং আইনগতভাবে যাদের বিচার হওয়ার জন্য নিশ্চিতভাবে চুক্তি হয়েছিল, সেই চুক্তি কেউ জানে না। আমি কি করবো, কে জানে, কে জীবিত আছে, আমি তো বুঝি না। তো চুক্তি হয়েছিল, যে চুক্তিতে লেখা ছিল 1971 সনের 16ই ডিসেম্বর নিয়াজি যখন জেনারেল জগদীশ সিং অরোরার পায়ের নিচে তার রিভলভারটা লেখে দস্তখত করে সারেন্ডারের, সেই সারেন্ডারের দস্তখতে লেখা ছিল, সেই পত্রে লেখা ছিল এই 93,000 পাকিস্তানি হানাদার বাহিনী তো সারেন্ডার করলই, তাদের তো বিচার হবেই, তাদের সাথে সাথে বিচার হবে তাদেরকে যারা এদেশে সহযোগিতা করেছে, মুসলিম লীগ, পিডিপি, জামাতে ইসলাম, নেজামে ইসলাম, আল বদর, রাজাকার, আল শামস, এই 7টা নাম, এদেরও বিচার হবে। এটা হলো যুদ্ধের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত চুক্তির মাধ্যমে এই দেশে যারা 30 লক্ষ মানুষকে হত্যা করতে সহযোগিতা করেছে, 2 লক্ষ মা বোনের ইজ্জত হরণ করতে বা যারা হরণ করেছে বা যারা হরণ করতে হানাদার পাকিস্তানি বাহিনীকে সহায়তা করেছে, এবং যারা আমার দেশের সেই সব বুদ্ধিজীবীকে হত্যা করে আমার দেশকে মস্তিষ্ক শূন্য করেছে, মুনির চৌধুরী, গিয়াসউদ্দিন আহমদ, শহীদুল্লাহ কায়সার, ডক্টর আলিম চৌধুরী, জিসি দেব সহ শত শত বুদ্ধিজীবীদেরকে আল বদর হত্যা করেছে, তাদের বিচারের জন্য এই কোর্টটা গঠন করা হয়েছিল। এবং তাদের বিচার যতটুকু সম্ভব হয়েছে, শেখ হাসিনা করে গিয়েছে, অনেককে মাফ করে দিয়েছে, শেখ হাসিনার বিচারও অর্ধ সমাপ্ত ছিল।
এই কোর্টে আবার দেখা গেল 5ই আগস্টের গণ আন্দোলনের যারা বিরোধী শেখ হাসিনা সরকার তাদের বিচার হচ্ছে। এটা তো হতে পারে না, এটা তো মুক্তিযুদ্ধের অপমান, মুক্তিযোদ্ধাদের অপমান। এটা তো 1000 বছরের যে মুক্তিযুদ্ধ আমার গৌরব, সেই গৌরবের অপমান। এই কোর্টে তো আন্দোলনে 5ই আগস্টের আন্দোলনে বলেন আর সংগ্রামে বলেন পরাজিত শক্তি যারা, তাদের বিচার হতে পারে না। এরা অপরাধী আর মুক্তিযোদ্ধারা, মুক্তিযুদ্ধের যে মহা অপরাধী, এরা তো এক নয়। সেই কারণে আমি বলছিলাম যে এই কোর্টটাই আমি মানি না এবং কোর্টটা সঠিক নয়, এবং কোর্টটা যেভাবে গঠন করা হয়েছে সেটা সাংঘাতিক ভাবে বেআইনি, ইলিগ্যাল। আর এই কোর্টে যারা প্রসিকিউশনে এখন আছে, জনাব তাজুল ইসলাম সহ যারা আছে, তারা সবাই ওই শেখ হাসিনার যে বিচার ছিল, আলবদর রাজাকার, আলসাম তালাল, গোলাম আজম, নিজামী, মুজাহিদ, কামরুজ্জামান সহ, কাদের মোল্লা সহ যাদের ফাঁসি হয়েছে, যাদের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে, সেই মামলার তারা ছিল ডিফেন্সের লয়ার জনাব তাজুল ইসলাম। এখন তিনি আবার প্রসিকিউশনের লয়ার। তিনি পরের মাসে তিনি কনের পিসি, পরের যিনি মা কনেরও তিনি মা। এই বিয়েটা লিগেল বিয়ে না, এটা ইলিগেল বিয়ে। এটা একদিন প্রশ্ন উঠবে। এটা আমি হাসিনাকে বাঁচানোর জন্য বলছি না, কিন্তু বিচার হতে হবে লিগেল বিচার, ইলিগেল বিচার না। আমি এই কথাটা বলার পরে কালকে লক্ষ লক্ষ কি বলছিলাম আমি, যে এই কোর্টটা সম্পর্কে যখন গণতন্ত্র আসবে দেশে, এখন তো গণতন্ত্র নাই, এখন কোর্ট কাছারিতে বিচার হয় না তেমন। যখন গণতন্ত্র আসবে, রিট বেঞ্চ, রিয়েল রিট বেঞ্চ আসবে হাইকোর্টে, তখন গিয়ে একজন আইনজীবী দাঁড়ায় বলবে, মাই লর্ড, 24 আগস্টের পরে যে কোর্টটা হয়েছিল ট্রাইব্যুনাল, এইটা সঠিক ছিল না, বেঠিক ছিল। আমি এই ব্যাপারে 102 ধারায় আমি আপনার কাছে কনস্টিটিউশন আমার অধিকারের দাবি করছি। সেই কোর্টটা শুনে অবশ্যই রায় দিবে যে এই কোর্টটা সঠিক ছিল না। এই আমার কথাটা শুনে 1 মিনিট, এই কোর্টটা সঠিক ছিল না এবং এটা আবার এপিলেট ডিভিশন সাপোর্ট করবে। আর সেই কোর্টটা যদি সঠিক না থাকে, তো এই কোর্টের বিচার তো পরের ব্যাপার, কোর্টই তো সঠিক না। 1 2 হলো, আমি যে কথাটা বলছিলাম সেই কথাটা আজকে জাতিসংঘ সমর্থন করতেছে। আমি যে কথাটা কালকে বলছি সেই কথাটা আজকে সমস্ত মানবাধিকার সংস্থা সাপোর্ট করতেছে। আমি যে কথাটা বলছি সেই কথা অস্ট্রেলিয়া থেকে, জাপান থেকে ধরে, ইউরোপীয় ইউনিয়ন থেকে ধরে, আমেরিকা সবাই সাপোর্ট করতেছে। তা আমাকে হাজার হাজার গালি কেন দেওয়া হইলো? আমি তো বলতেছি না বিচার করা যাবে না, বিচারের ব্যাপারে আমার কোনো কথাই নেই। আমি বলতেছি কোর্টটা ইলিগেল, কাজে ইলিগেল কোর্ট এখন লিগেল বিচার হইতে পারবে না। এটা হলো আমার কথা। হচ্ছে যে ইলিগাল বিচার, আপনি বলছেন যে যুদ্ধ অপরাধী বিচারের জন্য এই ট্রাইব্যুনাল গঠিত হয়েছিল, অর্থাৎ শেখ হাসিনার বিচারের জন্য নতুন কোন ট্রাইব্যুনাল গঠন করা যেতে পারে, তো এটা হচ্ছে আপনার বক্তব্য? হ্যাঁ। আচ্ছা, এখন হাইকোর্ট ডিভিশনে কেউ আপিল করলে হাইকোর্ট এটিকে মানে এই ট্রাইব্যুনালের বিচার স্থগিত করতে পারে বা বাদ দিয়ে দিতে পারে। হাইকোর্ট বলতে অ্যাপিল ডিভিশন। সেই অ্যাপিলের কি কোনো সুযোগ আছে? কে করবে এই অ্যাপিলটা? কার পক্ষ থেকে করা হবে? না, নিয়ম হইলো ফিউজিটিভ, যারা পলাতক লোকের কোনো আপিল নাই, বিচার পাওয়ার অধিকার নেই। কাজে শেখ হাসিনা এবং ওই যে কি নাম স্বরাষ্ট্রমন্ত্রী ছিল, আমার মনেও থাকে না ভাই, আসাদুজ্জামান কামাল সাহেব, এরা যদি আইসা সারেন্ডার করে যদি আপিল না করে, তাদের আপিল করার কোনো রাইট নেই। এমন কথাটা বুঝে আমি হাইকোর্টের কোনো আপিল না, আপিল করতে হবে যে এপিলেট ডিভিশনে, তারপরে রিভিউতে যাইতে হবে সর্বশেষ। এটা একটা দীর্ঘ প্রসেস, যতই বলুক যে এটা একটা দীর্ঘ প্রসেস, একটা লোককে ফাঁসি 1-1.5 বছর 2 বছর লাগবে। 30 দিনের মধ্যে আসামি পক্ষ থেকে সশরীরে বা আত্মসমর্পণের মাধ্যমে যদি আপিল করা না হয়, তাহলে এটি স্বয়ংক্রিয়ভাবে চূড়ান্ত রায়ে পরিণত হয়, যদি আমার ভুল না থাকে। হলো ফাঁসির আসামি তো এখানে নাই, আসামিদের রায় চূড়ান্ত রায় হইলো, এতে কি হলো?
শেখ হাসিনা বা কামাল সাহেবের ফাঁসি হয়ে যাবে, কারণ তার তো হাতের ধরা ছোঁয়ার মধ্যে নাই। হ্যাঁ, যেটা বলছে আমাদের সেই মহান নেতা জনাব আবু তাহের, রাজাকারের সন্তানরা যা বলে যে তাদের 50 লক্ষ সৈন্য আছে, 25 লক্ষ হইল অস্ত্রধারী আর 25 লক্ষ হইল ডাইরেক্ট অস্ত্রধারী আর 25 লক্ষ হইল গেরিলা। তারা ইচ্ছা করলে গিয়ে শেখ হাসিনাকে দিল্লি থেকে ধরে নিয়ে আসতে পারবে, এতে ইন্ডিয়ান বাহিনী কিছুই করতে পারবে না, তাদের বয়ে কম্পমান হয়ে যাবে ইন্ডিয়ার বাহিনী। সেটা করতে পারলে অবশ্য ভিন্ন কথা, তা না হলে তাদেরকে ধরে না আনলে তো আর কেউ তো আইসা ধরা দিবে না, ফাঁসি দেওয়া যাবে না। তাহলে আপনি বলতে চাচ্ছেন যে একটি ভবিষ্যতে যে কোনো সময় যদি আওয়ামী লীগের ফেভারে কোনো সময় আসে, সেক্ষেত্রে আপিল করা হলে এই রায় বাতিল হয়ে যেতে পারে, বিষয়টি এরকম না? আওয়ামী লীগ আসতে হবে সেটা এমন না। এইটাও রাজাকারের বাচ্চারা বলে। আমি নাকি বলছি যে হাসিনা আসলে রায় থাকবে না, আমি এই কথা বলি নাই। আমি বলছি যে কোনো ইভেন বিএনপি আসলেও পরিবেশটা যদি গণতান্ত্রিক হয়, শেখ হাসিনা এসে যদি ফাঁসির রশ্মি গলায় নিয়েও সারেন্ডার করে, 6 বছর 3 বছর চলে যাক, তাতেও সে কন্ডোনেশন অফ ডিলে পিটিশন করিয়া সে আপিল শুনানি করতে পারবে, কন্ডোনেশন অফ ডিলে। এবং এটা করতে হয়, ফাঁসির আসামি যদি 10 বছর পরেও ধরা পড়ে, তার এটা শুনতে হয় ডিলে কন্ডন করিয়া। এটা আমি প্রতিদিন বলবো না, প্রতি বছরে বছরে ফাঁসির কেস আমি করি, কোনোটা খালাস করি, কোনোটা যাবজ্জীবন করি, কোনোটা বহাল থাকে, এটাই নিয়ম। ফাঁসি ধরেই আরেকবার 10 বছর পরে ধরা পড়লেই ফাঁসি দিয়া দিবে, কত সোজা না তো ব্যাপারটা। এ হলো ব্যাপারটা। আমি সেই ফাঁসির কথায় যাব না, আমি বলছিলাম কোর্টটা সঠিক না। এই কোর্টটা যে সঠিক না এবং বিচারটা সঠিক প্রসিডিউরে হয় নাই, সেটা পরে আসবে, কিন্তু কোর্টটা সঠিক না, এটা প্রথমে আসবে। আপনি গেছেন অঙ্ক পরীক্ষা দিতে বা মেট্রিক পরীক্ষা বা এসএসসি পরীক্ষা দিতে, এখন আপনাকে লয়ে গেল ফুটবল ক্লাবের ঘরে ফুটবল খেলা দেখবার জন্য, ওহেরা নিয়ে আপনার কাগজ কলম দিল, আপনি লিখে দেন, তো হবে না, আপনার তো পরীক্ষার হলে যেতে হবে, তাহলে তো পরীক্ষা হবে না। এটা তো জিনিসটা এরকম, এটা তো বিচারের তো একটা নিয়ম নীতি আছে। কোর্ট সঠিক না হলে সঠিক বিচার হবে না, এই বিচার যতই হোক এই বিচার কার্যকর হবে না। প্রথমে যদি রিট বেঞ্চে যায়, প্রথমেই কোর্ট ঠিক ছিল কিনা এটা প্রশ্ন উঠবে, আর রিট বেঞ্চ যদি কোনো কারণে বলে দেয় এই কোর্টটা সঠিক ছিল না, তাইলে বিচারে চাই দিয়ে থাকো, ফাঁসিটা শিখলে সব বাদ হয়ে যাবে। এই কথা যে গরুরা বুঝতে পারে না, এরা ফজলুর রহমান আপনি মৌলিক একটি জায়গায় মানে এটাকে নোটিস করছেন যে এই ট্রাইব্যুনালই শেখ হাসিনার বিচারের জন্য যথোপযুক্ত নয়, যেহেতু একটা নির্দিষ্ট বিষয়ের উপরে আমি ধরে দিলাম যে বাবা জাতিসংঘ, আমাদের যে বাবা 15 বছরের বাবা মানবাধিকার সংস্থা, যারা সব সময় বিএনপি এবং আন্দোলন সমর্থন করে গেছে হাসিনার বিরুদ্ধে, এরা হলো এখন তাদের আমাদের ওই ফাঁসির এগেইনস্টে বিচারের এগেইনস্টে গেছে, যেটা বিচার ঠিক মতো ভাবে হয় নাই। দেখেন না সবকিছু কইলা আমাকে বকে কেন? অনেক কথা আমি আগে বলছি বলেই বকে শুনতে হবে আমাকে। হ্যাঁ, আমার দলের কাছে বিচার দেয়। ফজলুর রহমান তো হাসিনার বিচার না, আমি হাসিনার বিচার চাই না, এটা না। আমার দল যেটা স্টেটমেন্ট করছে ওই স্টেটমেন্টের আমি বিরোধী না, আমি তার পক্ষে। কিন্তু আমি যেটা বলতেছি আইনজীবী হিসাবে এবং মুক্তিযোদ্ধা হিসাবে, এই কোর্টে বিচার করিয়া মুক্তিযুদ্ধের অবমাননা করছে। 2, আইনজীবী হিসাবে আমি বলতেছি এই কোর্টে যে কোর্টটা গঠন করা, এই যে কোর্টটা গঠন করা হয়েছে সঠিকভাবে গঠন করা হয়নি। দলের কর্মী হিসাবে তো আমি দলের বাইরে আর কি এই বিচার নিয়ে আর কি ধরনের সমালোচনা আপনার কাছ থেকে আসতে পারে? যেমন ইন্টারন্যাশনাল অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল কিংবা হিউম্যান রাইটস ওয়াচ বা জাতিসংঘ যে কথাগুলো বলছে যে এই বিচারটি আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী হয়নি, বিচারের ক্ষেত্রে খুব দ্রুততা অবলম্বন করা হয়েছে, তড়িৎ গতিতে এই বিচারটি করা হয়েছে, আসামি পক্ষে অনুপস্থিতির বিষয়টি আনা হয়েছে যে আসামির অনুপস্থিতি এই বিচার প্রশ্নবিদ্ধ হবে, এবং সাক্ষীদেরকে যথোপযুক্ত ভাবে জেরা করার সুযোগ দেওয়া হয়নি।
এই ধরনের আরো বেশ কিছু পয়েন্ট আউট তারা করেছে। আপনি কি মনে করেন তাদের এই অভিযোগগুলো যথাযথ? আমি এই প্রশ্নের উত্তরটা এই কারণে দিব না, আমি একটা দল করি, কিন্তু এক সময় এই প্রশ্নগুলো আসবে। জাতিসংঘ যখন প্রশ্ন তুলছে, না বুঝা তো তুলেন। জাতিসংঘ তো আর সলিমুদ্দিন না, সে তো আর ডাক্তার শফিকুর রহমান বা আবু তাহের না। জাতিসংঘ তো বুঝে শুনে এই প্রশ্নটা তুলছে, বিচারটা সঠিক হয় নাই। যদি সঠিক না হয়ে থাকে কি করবে তারা? এই কথাটা আমি আগে বলছি বইলা বলতেছে ফজলুর রহমান বিএনপি থেকে হাসিনার বিচার চায় না। আরে এত বড় আর কিছু হারামজাদারা আছে, আমি আপনাকে বলি, বেজন মা বাস্টার্ড ওই চালায়, ইউটিউব চালায় আমার ভুলও দিয়া, আমার ফলস আইডি দিয়া, এরা যে কি লেখে আমার নামে। আমি তো স্পষ্ট বলতেছি আমার কথাটা, আমি যা বলতেছি জাতিসংঘ তাই বলে, মানবাধিকার সংস্থা তাই বলে, এবং একদিন সারা বাংলাদেশের মানুষ তাই বলবে যে কোর্টটা সঠিক ছিল। এটা হলো আমার কথা। তাহলে এই যে বিচারটি করা হলো, এটি কোনো প্রতিহিংসার জায়গা থেকে নাকি কিছু ত্রুটি নিয়ে বিচারটি হয়তো হয়েছে? এটাই দরকার ছিল শেখ হাসিনার জন্য, খুব দ্রুত দরকার ছিল। যারা আন্দোলন করেছে, গণ অভ্যুত্থানে জড়িত ছিল, সামনের সারিতে ছিলেন, তাদের তাদের যে দাবি পূরণের জন্য দ্রুত গতিতে এই বিচার। আপনি কিভাবে মূল্যায়ন করবেন? আমি প্রতিহিংসা শব্দটা উচ্চারণ করেছি, অনেকে করছেন যে এটি কি প্রতিহিংসা বিচার কিনা, বিভিন্ন জায়গা থেকে প্রশ্ন উত্থাপন করা শুরু হয়েছে। আমি বলবো না, আপনি জজদের ইতিহাসটা খুঁজে দেখেন, যারা জাস্টিস ছিলেন মাইলর্ড, বা এরা তখন স্যার, এরা তো মাইলর্ড না, এটা ট্রাইব্যুনালের তো, তারা তো স্যার। স্যারদের পূর্ব ইতিহাসটা খুঁজে দেখেন, বাপদাদার ইতিহাসটা, এরা কারা কোন থেকে আসছে। আর আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, প্রসিকিউশন এবং ডিফেন্সে যারা ছিল তাদের 95% পূর্বপুরুষ হইল আলবদর, রাজাকার, আল শামস এবং স্বাধীনতা বিরোধী, এবং এরা সবাই জামাত শিবির করছে। এই যে তাজুল ইসলাম শিবিরের নেতা ছিল, এবং শিবির যে গুলি করে ছাত্রলীগ এবং ছাত্রমৈত্রীর, ছাত্র ইউনিয়নের বা জাসদ ছাত্রলীগের ছেলেদেরকে মারছে, এই তাজুল ইসলাম তার মার্ডার কেসের আসামি ছিল, সে শিবিরের নেতা ছিল, এবং তার সাথে যারা আছে তারা সব শিবিরের কর্মী। আমি তাদেরকে দোষ দেওয়ার জন্য কথাটা বলছি না, এটা হলো সবটা প্রসিকিউশনে এবং ডিফেন্সে ছিল শিবির। এটা শিবির, এরা এটা প্লেস করছে, এটা অপোজ করছে। দেখেন না ডিফেন্সের যে যিনি ছিলেন হাসিনার পক্ষে কি হাসা হাসা কইছে, আমি খুব কষ্ট পাইছি, হাসা হাসা কইতেছে যে তার ফাঁসি হওয়াটা আমি খুব কষ্ট। এগুলো মস্করা করা জাতির সাথে। কাজে এটা কি বিচার না বিচার এটা আমি এখন বলবো না।